চলুন আজ আমরা ডুব দিই হ্যারল্ড পিন্টারের বিখ্যাত নাটক দ্য কেয়ারটেকারের রহস্যময় জগতে। এটা আধুনিক থিয়েটারের এমন এক জটিল ধাঁধা যেখানে প্রতিটি নীরবতা, প্রতিটি সংলাপ সবকিছুই যেন রহস্যে মোড়া। নাটকের একটা চরিত্র মেক হুট করে একটা প্রশ্ন করে বসে, খেলাটা কি? আর এই একটা প্রশ্নই কিন্তু পুরো নাটকের সুরটা বেঁধে দেয়। এখানে মানসিক দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াইটাই আসল। তো চলুন খুঁজে বের করা যাক আসলে খেলাটা কি। এই নাটকের যিনি স্রষ্টা হ্যারল্ড পিন্টার, তাকে বলা হয় নীরবতার জাদুকর। কেন জানেন? কারণ তার নাটকে যা বলা হয় তার থেকে অনেক বেশি শক্তিশালী হলো যা বলা হয় না। তার তৈরি করা এই জগৎটা ঠিক এই কারণেই এত আকর্ষণীয় আর রহস্যময়। পিন্টারের নাটককে প্রায়ই একটা বিশেষ নামে ডাকা হয়, কমেডি অফ মেনেস। আচ্ছা, এর মানেটা কি? মানে হাসির আড়ালে এমন একটা ভয় লুকিয়ে থাকে যা দর্শকদের অস্বস্তিতে ফেলে দেয়। হাসতে হাসতে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, অনেকটা সেরকম একটা ব্যাপার। পিন্টারের জীবনটাকে একটু দেখলে আমরা তার লেখার প্রেক্ষাপটটা বুঝতে পারব। তিনি জন্মেছিলেন লন্ডনে আর ছোটবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা খুব কাছে থেকে দেখেছেন। এই যে ভয় আর অনিশ্চয়তা, এটার ছাপ তার লেখায় একেবারে স্পষ্ট। দ্য কেয়ারটেকার তাকে দারুণ খ্যাতি এনে দেয়, আর শেষমেশ ২০০৫ সালে তিনি তার অসাধারণ কাজের জন্য নোবেল পুরস্কারও পান। তো এবার চলুন সরাসরি নাটকের মূল মঞ্চে ঢোকা যাক। পরিচিত হওয়া যাক সেই তিনটে চরিত্রের সাথে, যারা এই ঘরের মানসিক ধাঁধার মূল অংশ। দেখুন, এখানে তিনটে চরিত্র, আর প্রত্যেকেই একেবারে অন্যরকম। ডেভিস একজন গৃহহীন বুড়ো লোক যে অনবরত মিথ্যা বলে আর নিজের পরিচয় লুকায়। তারপর অ্যাস্টন, যে মানসিকভাবে ভীষণই আহত কিন্তু খুব দয়ালু। আর সবশেষে মিক, অ্যাস্টনের চালাক ছোট ভাই, যে ক্ষমতা নিয়ে খেলতে ভালোবাসে। এই তিনজন মিলেই তৈরি হয়েছে একাকিত্বের এক অদ্ভুত ত্রিভুজ। মিখের বলা এই একটা লাইন, তুমি তো অর্ধেক মানুষ, নাটকের পুরো মানসিক নিষ্ঠুরতার ছবিটা তুলে ধরে। এখানে মারামারিটা শারীরিক নয়, পুরোটাই কথার, একে অপরকে মানসিকভাবে আঘাত করে নিয়ন্ত্রণ করার চেষ্টা। এই নাটকের ঘটনা প্রবাহ কিন্তু কোনো সাধারণ গল্পের মতো এগোয় না, বরং এটা একটা চাপা মানসিক যুদ্ধ যেখানে সবাই নিয়ন্ত্রণ চায়। কে হবে এই ঘরের কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক? এটাই হলো সেই খেলা। মজার ব্যাপার হলো এই কেয়ারটেকার চাকরিটা আসলে একটা মরীচিকার মতো। চরিত্রগুলো এমন একটা জিনিসের জন্য লড়ছে যার হয়তো কোনো অস্তিত্বই নেই, কিন্তু তাদের কাছে এই চাকরিটাই হলো নিরাপত্তা, আশ্রয় আর স্থিতিশীলতার একমাত্র প্রতীক। তাহলে খেলাটা এগোয় কিভাবে? প্রথমে দেখুন, অ্যাস্টন দয়া করে ডেভিসকে থাকতে দেয়, কিন্তু তারপরই ডেভিস দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে নিজের জায়গা পাকা করতে চায়। ঠিক তখনই মাঠে নামে মিক, আর সে ডেভিসকে মানসিক চাপে একদমই কোণঠাসা করে ফেলে। আর শেষে অ্যাস্টন তার শান্ত কিন্তু কঠিন সিদ্ধান্তে এই পুরো খেলার ইতি টানে। এবার চলুন নাটকের আরও গভীরে যাওয়া যাক, কারণ এই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ জিনিসগুলোই আসলে নাটকের আসল মানেটা লুকিয়ে রেখেছে। ডেভিস সারাক্ষণ তার সিরকাপে ফেলে আসা কাগজের কথা বলে ওই কাগজগুলো পেলেই তার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সে কখনোই সেখানে যায় না। এই সিরকাপ পেপার্স আসলে তার মিথ্যা পরিচয় আর শিকড়হীন জীবনের একটা প্রতীক। এটা দেখায় যে মানুষ কিভাবে একটা মিথ্যার উপরে ভর করে বেঁচে থাকার চেষ্টা করে। ঠিক তেমনই অ্যাস্টনের একটা স্বপ্ন আছে, বাগানে সে একটা কাঠের চালাঘর বানাবে। এই শেডটা আসলে তার কাছে একটা আশা, এই বিশৃঙ্খল জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার, নিজের মানসিক ক্ষত সারিয়ে তোলার একটা ছোট্ট ভঙ্গুর আশা। কিন্তু এটাও যেন ওই কাগজের মতোই অধরা থেকে যায়। ঘরের ছাদ দিয়ে জল পড়ে, আর নিচে রাখা আছে একটা বালতি। এই দৃশ্যটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা একটা দারুণ প্রতীক। তাদের জীবনে সমস্যাগুলো ঠিক এই রকম, অবিরাম আর অমীমাংসিত। ছাদটা আর কোনোদিনও পুরোপুরি সারানো হয় না। ঘরের এক কোণায় একটা বুদ্ধমূর্তি রাখা আছে, যা শান্তি আর স্থিরতার প্রতীক। কিন্তু নাটকের শেষে মেঘ যখন মূর্তিটা ভেঙে ফেলে, তখন সেটা যেন একটা চূড়ান্ত ঘোষণা। এই ভাঙা পৃথিবীতে শান্তি বা শৃঙ্খলার কোনো আশাই আর অবশিষ্ট নেই। তো এই সব চরিত্র, প্রতীক, ঘটনা সব মিলিয়ে আখের কি দাঁড়ালো? এই ভাঙাচোরা ঘরটা আসলে শুধু একটা ঘর নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছুর ছবি। নাটকটা আসলে যুদ্ধপরবর্তী ব্রিটেনের একটা রূপক। এই অগোছালো ঘর আর তার একে অপরের থেকে বিচ্ছিন্ন বাসিন্দারা সেই সময়ের ব্রিটিশ সমাজেরই একটা প্রতিচ্ছবি, যে সমাজ তখন দারিদ্র্য, পরিচয়ের সংকট আর যোগাযোগের অভাবে ধুঁকছিল। তার মানে সব মিলিয়ে আমরা কি পেলাম? একাকিত্ব, পরিচয়ের সংকট, ক্ষমতার লড়াই, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব, বিশৃঙ্খলা আর দয়ার বদলে বিশ্বাসঘাতকতা। এই সব কিছু মিলেই দ্য কেয়ারটেকার একটা অসাধারণ সৃষ্টি হয়ে উঠেছে। অ্যাস্টনের বলা শেষ কথাটা, তুমি বড্ড বেশি শব্দ করো,
এটাই যেন নাটকের সারমর্ম। এই শব্দ মানে শুধু চেঁচামেচি নয়, এটা ডেভিসের মিথ্যে, তার অভিযোগ, তার তৈরি করা বিশৃঙ্খলা। আর অ্যাস্টন শেষ পর্যন্ত এই সবকিছুকে খুব শান্তভাবে বাতিল করে দেয়। নাটক শেষ হয়, কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে। এই ভাঙা স্বপ্ন আর মিথ্যা প্রতিশ্রুতির পৃথিবীতে আমাদের যত্ন নেওয়ার দায়িত্বটা আসলে কার? পিন্টার হয়তো এই প্রশ্নটাই আমাদের সবার জন্য রেখে গেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।